প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ। সোমবার বিধানসভায় এ নিয়ে বলবেন মুখ্যমন্ত্রী। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সংকল্পপত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম, জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই তিনটি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18, কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থান নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ, এক নিশান, এক বিধান, এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे। पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश, एक प्रधान, एक विधान, एक निशान मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত। এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করি হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে 3টি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের। এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা।
সোমবার ইউসিসি নিয়ে বিধানসভায় বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, এই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কিভাবে হবে, তার প্যারামিটার কি হবে, কি কি থাকবে, এই পুরোটা বলা হচ্ছে নাকি অসম মডেলে হবে। অসম মডেল কি? এই অসম মডেল, আমার সঙ্গে সরাসরি সোমরাজ আছে, একবার কথা বলবো। সোমরাজ, এই অসম মডেল কি? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আইন দপ্তরের আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছেন মূলত আসাম মডেলকে সামনে রেখেই এ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় আনার ক্ষেত্রে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড যে বিল আনা হবে সেই বিলে আসামে সাম্প্রতিক সময়ে যে যে আইনি সংস্থান রাখা হয়েছে তাকেই সামনে রেখেই এই ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় আনা হতে চলেছে। আইন দপ্তরের আধিকারিকরা তেমনটাই প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই আসামের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তাদের সঙ্গেও এক প্রস্ত আলোচনা সারা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবারে আসামে ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে কি কি বিলে আইনের সংস্থান রাখা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমত বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল আসামের আইনে। দ্বিতীয়ত, বিয়ে করলে সেক্ষেত্রে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতেই হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে। আর রেজিস্ট্রেশন না করলে সেক্ষেত্রে জরিমানার একটা সংস্থানও রাখা হয়েছিল বিলে। তৃতীয়ত, বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স যখন হবে সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। চতুর্থত, লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আসামের আইনে করা হয়েছে। এছাড়াও উত্তরাধিকার বা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে মেয়ে ও ছেলের সমান অধিকার যাতে বজায় থাকে সেই সম্পর্কিত প্রস্তাবও রাখা হয়েছিল। 6, বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 18 বছর করার কথা বলা হয়েছে। আর 7, আসামের আইনে তপশিলি উপজাতিদের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ তপশিলি উপজাতিদের ক্ষেত্রে যে রীতিনীতি আছে সেই রীতিনীতি তারা পালন করতে পারবেন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে আসাম সরকারের যে মডেল সেই মডেলকে সামনে রেখেই এ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় আসতে চলেছে। তবে তোমাকে জানিয়ে রাখি, ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় বিল আকারে আনা হলেও তাকে আইন আকারে কার্যকরী করতে রাজ্য সরকার সময় নিতে চলেছে। এক্ষেত্রে কিছু অংশ কার্যকর করা হতে পারে, কিছু অংশ কার্যকর করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হতে পারে। সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছে রাজ্য সরকার বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দেশ জুড়ে একটাই আইন থাকবে। আর এতে আশার আলো দেখছেন মুসলিম মহিলারা। বারো বছরে বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধর করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, না কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। পশ্চিমবঙ্গে 10টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স 18 হওয়ার আগেই বিয়ে, সন্তান, স্বামীর অত্যাচার, তালাক। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন, কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককে। মুর্শিদাবাদের ইসলামপুরের 6 ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়। স্বামী জাহিদুল। বিয়ের পরপরই 2 সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জাহিদুল। বাড়িতে অভাব, সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই। স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান, কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান দ্রুত চালু হোক ইউসিসি। কতদিন আগে আপনাকে তালাক দিয়েছে? 6 বছর এরকম হচ্ছে। 6 বছর? হ্যাঁ। কেন তালাক দিল? কেন? ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ দাড়ি খাই, নেশা টেশা করে, খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া। না কিছু দেয় না। খুব 2টো বাচ্চা, আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি, এটা বন্ধ হওয়া উচিত। 12 বছরে বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধর করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, আর্থিক কোনো না
কিছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি। আইনটা যেন আমাদের পাস হয়। ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয় তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। নিউজ 18 বাংলা। রাজ্যে পালা বদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন বদলের, বাংলায় শিল্পে নতুন জোয়ার। আমুল, রশ্মি গ্রুপের পর এবার বাংলায় 1600 কোটির বিনিয়োগের ঘোষণা বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জামানার অন্ধকার কেটে গিয়ে এখন শিল্প মহলেও ভয় আউট, ভরসাহীন। Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে অবশেষে বাংলায় পরিবর্তনের হাওয়া, আর সেই হাওয়ায় ভর করেই বাংলায় ডানা মেলছে নতুন নতুন শিল্পের স্বপ্ন। বাংলায় বিনিয়োগের ঘোষণা এবার বার্জার পেন্টস ও পিয়ারলেস গোষ্ঠীর। 600 কোটি বিনিয়োগের ঘোষণা বার্জার পেন্টসের, 1000 কোটির বেশি লগ্নির প্রস্তাব পিয়ারলেস গোষ্ঠীর। তৃণমূল জমানায় শিল্পের খরা দেখেছে রাজ্য। বড় শিল্প নেই, চাকরিও নেই। যেটুকু বিনিয়োগ এসেছে তারও পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তোলাবাজি, হুমকি। বাংলার এই শিল্প ছবির বদল চায় রাজ্যের প্রথম বিজেপি সরকার। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। রাজ্যে পালা বদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা, স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। আমুল থেকে রশ্মি গ্রুপ, বার্জার থেকে পিয়ারলেস, পালা বদল হতেই একের পর এক বিনিয়োগের ঘোষণা। আমুল ভারতীয় সংস্থা, দেশে সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমুল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমুল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমুল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয় তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি, শুধু ওই দেখানো। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জড। তৃণমূলের জমানায় নিয়ম করে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ভুরি ভুরি প্রতিশ্রুতি এসেছে, কিন্তু রাজ্যে ভারী শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাপ বন্ধ হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প না আসায় ক্রমশ পিছিয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান না হওয়ায় রাজ্য ছেড়েছে যুব সমাজের একাংশ। ফলে যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তা তলানিতে। ঘরে কাজ নেই, পেটে ভাত নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালা বদল, ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসী।
রাজ্যবাসীর আশা পূরণে তৎপর বিজেপিও। In the next 4 years, we'll have, West Bengal will witness the highest growth rates in India. So Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. Bengalis and all residents of West Bengal will take full advantage of it. নিউজ 18 বাংলা। একটা ছবি দেখা যাক, বাঁকুড়ার রায়পুরের ছবি। এই ছবি সাইকেল ভাঙচুর, লাঠি দিয়ে মারধর করা হচ্ছে, সেখানে পুলিশ পৌঁছে গিয়েছে। এটা সমবায় সমিতির গোডাউনের সামনের ছবি। পরিস্থিতি এমন হয়ে যায় যে শেষে পুলিশি হস্তক্ষেপ, অর্থাৎ পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। কিন্তু এই পরিস্থিতি কেন, কি হয়েছিল সেখানে? প্রিয়ব্রত আছে আমার সঙ্গে বাঁকুড়া থেকে। প্রিয়ব্রত, কি হয়েছিল? দেখো অতনু, এই যে সমবায় সমিতির যে অভিযোগ উঠছে, বর্ণালী দে সম্পাদিকা সমবায় গোষ্ঠীর সেই বর্ণালী দে নিজস্ব একটি গোডাউন তৈরি করে সেখানে এইসব মাল মজুত রেখেছে, যেখানে কিন্তু বাচ্চাদের 3 বস্তা পোশাক উদ্ধার হয়েছে, এর পাশাপাশি 9টি সেলাই মেশিন উদ্ধার হয়েছে এবং একটি আলমারি উদ্ধার হয়েছে। তার গোডাউন, সরকারি গোডাউন থাকার পরও কেন এই বর্ণালীদের নিজস্ব গোডাউন রেখেছে, এর বাইরে কিন্তু সরব হয়েছে যে স্বয়ম্ভর গোষ্ঠীর বিভিন্ন মহিলা এবং সদস্যরা। এর আগেও তারা সরব হয়েছিলেন, বারবার ধরে অভিযোগ করেছিলেন রায়পুর থানায়, কিন্তু তখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই দাবি। এর পরবর্তীকালে যখন পুলিশ আজকে ব্যবস্থা নিতে যায়, তখন কিন্তু স্থানীয় মানুষজন চেপে ওঠে এবং তারা কিন্তু ঢিল পাটতে ছুটতে শুরু করে পুলিশের উদ্দেশ্যে। পুলিশ অবশ্য হালকা লাঠি উঠিয়ে এই ভিড়কে নিয়ন্ত্রণ করে এবং পরে এই গোডাউন ভেঙে, তালা ভেঙে তাদেরকে উদ্ধার করে জিনিসপত্র, এবং যেখানে উদ্ধার হয়েছে 9টি সেলাই মেশিন উদ্ধার হয়েছে এবং 3 বস্তা বাচ্চাদের যে স্কুলের পোশাক, সেই স্কুলের পোশাক উদ্ধার হয়েছে। যেটা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের যেটা দাবি, যে স্বনির্ভর গোষ্ঠী যে যারা এই সরকারিভাবে তাদেরকে পোশাক দেওয়া হয়েছিল বা স্বনির্ভর গোষ্ঠীর সেলাই মেশিন দেওয়া হয়েছিল মূলত প্রশিক্ষণের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, কিন্তু এই বর্ণালী দে তিনি নিজস্ব একটি স্বয়ম্ভর গোষ্ঠীর গঠিত করে তিনি এই সম্পাদিকা হয়ে থেকে এবং এই সব জিনিসপত্র তিনি মজুত করে রেখেছিলেন তার নিজস্ব গোডাউনে, যেটা তিনি করতে পারেন না, যেটা সরকারিভাবে মহিলাদেরকে যাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জন্য এই সব জিনিসপত্র দেয় সরকার। সেইভাবেই কিন্তু আজকে পুলিশ উদ্ধার করতে যায় এবং তখন কিন্তু যে জনতা তাদের সঙ্গে কিন্তু মারমুখী পরিস্থিতি হয় এবং তারপরে ঢিল পাটকে ছড়াছড়ি এবং তারপরে নিয়ন্ত্রণ করে উদ্ধার করা হয় এইসব জিনিসপত্র। কিন্তু এতদিন পর্যন্ত অভিযোগ করলে ব্যবস্থা হতো না, সম্প্রতিকালে কিন্তু সরকার বদলের পর এই সব ব্যবস্থা হচ্ছে এবং এই সব দুর্নীতিগ্রস্ত যারা মহিলা রয়েছেন, যারা স্বনির্ভর গোষ্ঠীর নামে এই সব দুর্নীতি চালাচ্ছিলেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র মজুদ রাখছিলেন নিজস্ব গোডাউনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অতনু, ধন্যবাদ। 25 সালে 8 মাসে একটা ব্লক থেকে বিডিএস অর্ডার দিয়ে উৎকর্ষ বাংলা টেলারিং ট্রেনিং করতে হবে। সেই টেলারিং ট্রেনিং এর জন্য আমাদেরকে মেশিনগুলো নিতে হয়েছে। সেই মেশিনগুলো আমাদের আরো দ্বিতীয় ধাপে ট্রেনিং হবে বলে আমাদের রাখা ছিল। এলে কোনো সরকারি কোনো মানে লয় কেউ দেয়নি, এলে আমরা ভাড়া হিসাবে লিয়েছিলাম। মোট কথা লোকের কাছে ভাড়া লিয়েছি আমরা মেশিনগুলো, সে তারা কাগজপত্র দিয়ে নিয়ে যাবে। সরকারি জিনিস, আমরা সংঘের সরকারি জিনিস, তো সংঘ সোসাইটির জিনিস নিয়ে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা লিগেলি ডকুমেন্ট সাবমিট দেখিয়ে নিয়ে আসবো। এলাকারই মানুষ, চেনা মানুষ, প্রতিবেশী, তাদের হুমকি দিচ্ছেন কেন? তার কারণ তারা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করেন বলে। তৃণমূল কর্মী ভোটের আগে তিনি দেদার হুমকি দিয়েছেন, আর সেই যাদের হুমকি দিয়েছেন তারাই ভোটের পরে তাকে কোমরে দড়ি পরে ঘোরাচ্ছে। কোচবিহারের ঘুঘুমারি বাজারের ঘটনা। তৃণমূল কর্মী ফজলু হক, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ভোটের আগে তারই এলাকার বাসিন্দাদের হুমকি দিয়ে এসেছেন। ভোট মিটতেই এবার উলটপুরান। ভর দুপুরে ঘুঘুমারি বাজারে তাকেই কোমরে দড়ি পরে ঘোরালেন এলাকার মানুষ।
আর ওদিকে পূর্বস্থলীতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। কেন? তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুলিশ তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আদালতে তুলে, সেই সময় কালনা আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। এই তৃণমূল কর্মী, তৃণমূল নেতা সৌভাগ্য মজুমদার, এর পরিচয় ইনি প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের আত্মীয়, আর তাতেই নাকি তার দারুণ বাজার। নবকুমার আছে আমার সঙ্গে। নবকুমার, প্রাক্তন মন্ত্রীর আত্মীয় এই পরিচয় দিয়ে সৌভাগ্য ঠিক কি কি করেছেন যার জন্য মানুষের এত রাগ, এত ক্ষোভ? দেখো অতনু, বিষয়টা হচ্ছে যে এই সৌভাগ্য মজুমদার তিনি হচ্ছেন প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের নিজের ভাগ্নে, এবং তার প্রথম থেকেই এতটাই এলাকায় দাপট ছিল, সে বিভিন্ন জায়গায় যে যুব সভাপতিও তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবং তারই প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের এলাকায় তার একটা ত্রাস ছিল, সে জায়গায় হুমকি দাঙ্গা তার থাকতো। এবং আজ যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে তাকে তোলা হয়েছে, ঘটনা হচ্ছে তার 10 লক্ষ টাকা সে তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং নদনঘাট থানা পুলিশ যখন সেই মুহূর্তে পার করে তাকে কালনা আদালতে নিয়ে যাওয়ার পথে সেই এলাকাবাসীরা তাকে ঘিরে ধরে তাকে রীতিমতন স্লোগান চোর দিতে থাকে এবং ডিম ট্রাফি করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তিনি যে এতটাই নির্মম ছিলেন, এলাকাবাসীর এতটাই তার উপরে ঘৃণা ছিল, সেই প্রকাশ করতে থাকে। কারণ যে মামা তার স্বপন দেবনাথ এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ছিলেন, তার প্রভাবে তিনি একাধিক এরকম বেআইনি কাজ করতেন, বিভিন্ন জায়গায় তোলা তুলতেন এবং তারপরে লোকদের ভয় দেখাতেন, বিভিন্ন বিষয়ে তার অনেক কীর্তি ছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং যখনই নাদনঘাট থানা থেকে পুলিশ তাকে টেনে বার করে নিয়ে যায় সেই সময়। ধন্যবাদ। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন। প্রাক্তন বিধায়ক স্বপন দেবনাথ গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষের ওপর অত্যাচার হয়েছে। আজকে থেকে পূর্বস্থলী দক্ষিণের সমস্ত চোর ধরা শুরু হলো এবং আজকে তার শুভ সূচনা হলো। তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারতো না। ভাগ্নেকে দিয়ে শুরু করলাম এবং আগামীকাল মামার পালা। কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। এই তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে কি অভিযোগ? না প্রতারণা, নথি জাল সহ একাধিক অভিযোগ। গতকাল রাতেই এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। উনি বিভিন্নভাবে একটা জাল বিস্তার করেছেন। শোভন চ্যাটার্জি যখন মেয়র ছিল, শোভনের সাথে সখ্যতা বাড়িয়ে বড় 11 চেয়ারম্যান হয়ে বিস্তীর্ণ অঞ্চলে জাল বিস্তার করেছিলেন এবং বেআইনি ফ্ল্যাট থেকে আরম্ভ করে তার যে সাকরেত যারা ছিল কন্ট্রাক্টর, প্রমোটার, কর্পোরেশনের যে টাকা পয়সার বড় বড় অর্ডারগুলো নিয়েছে, কাজগুলো ঠিকমতো না করে সেই টাকাগুলো তারা বিভিন্ন জায়গা, যেমন পুকুর বাঁধানো থেকে আরম্ভ করে কোনো জায়গার স্বাস্থ্যকেন্দ্রের কাজ, বিভিন্নভাবে টাকা কাটমানি এবং এইসব চালু করেছেন। দেখতে গেলে খুবই ভদ্রলোক। রামকৃষ্ণ সারদার বাণী ছাড়া চলেন না উনি। ওনার 2 জন, এক হচ্ছে রাহুল ঘোষ আর 2 হচ্ছে বিট্টু। এদেরকে নিয়ে মহিলা কেস আছে। বেছে বেছে দেখতাম কম বয়সী মহিলাগুলোকে আসতো, এই মহিলাগুলোকে চাকরি দেবো, এই করব, ওই করব। আর একটা জায়গা যে 2012-তে টেটে কিন্তু উনি 12 থেকে 14 জনকে যে চাকরি দিয়েছে, কেউ 7 নাম্বার পেয়েছে, কেউ 5 নাম্বার পেয়েছে, কেউ 11 নাম্বার পেয়েছে। এবং মিরাজুল বলে একটা ছেলে, আমি বলছি গড়ফার ওদিকে পেছনটাতে লোকনাথ মন্দিরের পেছনে ভাড়া থাকতো ছেলেটা, তাহলে কোনোই ছিল না, শুধুমাত্র এসছিল, তার সঙ্গে থাকতো, থেকে চাকরি পেয়ে এখন সে চলে গেছে বহরমপুর। কমপ্লেন মেইনলি হচ্ছে ইলেকশন 2015 আমি ক্যান্ডিডেট ছিলাম ভারতীয় জনতা পার্টির। সেকেন্ড হাফের পর থেকেও গুন্ডামি শুরু করে, ত্রাস শুরু করে, বাইরের লোকজন সমেত সব নিয়ে বুথ এজেন্টদের বার করে করে মেরেছে। ইন্দিমিটে আমার বাড়িতে গাদা লোক ভিড় করে 10 জন মিলেও ঢুকেছে, আমার ঘরের দরজা ভেঙে তছনছ করেছে, লুটপাট করেছে, থ্রেট করেছে, খুন করার হুমকি দিয়েছে, সব করেছে। আমার মিসের গায়ে হাত অব্দি দিয়েছে। তারকেশ্বর চক্রবর্তী নিজে দীর্ঘদিন বাড়ি ছিলাম, তার পরবর্তীকালে আমি বাড়িতে আসতে পারি এবং আসি। প্রত্যেক ইলেকশনে একই জিনিস করেছে। 26-এর নির্বাচনে ভোটের দিন ভোট দিয়ে ফিরছি, আমাকে সুরত পার্কের মোড়ের ওখানটায় ধরে আমাকে বলছে 4 তারিখের পর তোর হিসাব হবে, এবার আর তোকে ছাড়বো না। আমি দেখলাম এবার কমপ্লেন না করলে নয়।
আমাদের জলজান্ত লাইফটা, আমার ছেলে নেই, আমরা দুটো প্রাণী থাকি, কিন্তু আমাদের লাইফটা ও স্পয়েল করেছে। ও তো একটা দুশ্চরিত্র, নোংরা, প্রচুর নারী ঘটিত ব্যাপার। ইভেন আপনারা সাপুই পাড়ায় যান, আশিস সাপুইকে কি করেছে সবাই আপনাদের সাইলেন্টলি বলবে, সামনাসামনি কেউ বলতে পারবে না। ভয় 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 ভয়। পরিবার আমাদের লাইফ স্পয়েল করে দিল। তারপরে ও 55 লাখ টাকার কাজ, না 50 to 55 লাখ হবে, সেই কাজগুলো থ্রেট দিয়ে তুই কি করে কাজ পাস দেখবো, তুই কি করে এখানে থাকিস দেখবো। ও কর্পোরেশনের কন্ট্রাক্টর, ওর পাওয়া কাজ, ওর টেন্ডার কাজ ও ছাড়তে বাধ্য হলো, ওকে এমন থ্রেট দিল। প্লাস দুপুরদের থেকে একবার টাকা চেয়েছিল। এই যে ধ্রুপদ নামে যে ব্যাপারটা, এখান থেকে কোটি কোটি টাকা এরা নিজেরা নয়ছয় করেছে। সঙ্গে আছে বাপি দত্ত। বলছি, আমরা নিউজ 18 বাংলা থেকে এসেছিলাম। বাড়িতে আছেন? তারকেশ্বর বাবুর বাড়িতে কেউ আছেন? সন্তোষপুরে 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর ফ্ল্যাট এটি, এবং এই ফ্ল্যাটে আমরা কলিং বেল দিয়েছি এবং বাড়িতে যদিও এখানে তালা দেওয়া, কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কেউ এখানে সাড়া শব্দ দিচ্ছেন না, অর্থাৎ আমরা জানতে চাইলাম কেউ বাড়িতে আছেন কি না, কেউ সাড়া শব্দ দিচ্ছেন না। যদিও বিভিন্ন নির্বাচনোত্তর হিংসা থেকে শুরু করে বিভিন্ন ধারায় সার্ভে পাক থানায় কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।